এ বাবু, এ কিসের রক্ত? দেখুন। অনুভূতিটা ভয়ের। দিকে যাবেন না স্যার, জায়গাটা ভালো না। সঙ্গিনী দেবীর নামে সবাই। গল্প শোনার আড্ডা। এই আড্ডায় সকলকে স্বাগত। বাংলা ও বিশ্ব সাহিত্যের রহস্য, রোমাঞ্চ, হাসি, কান্না, প্রেম, বিরহ এবং ভয়, সকল ধরনের গল্পের সমারোহে এই আড্ডা একেবারে জমজমাট। আড্ডায় আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গিনী দেবীর ঘর। গল্পটি আমরা সংগ্রহ করেছি বিভূতি কিশোর রচনা সমগ্র বইটি থেকে। আজকের গল্প পাঠে আমি প্রিয়ব্রত, অন্যান্য ভূমিকায় অনিরুদ্ধ। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গিনী দেবীর ঘর। জীবনে অনেক জিনিসই ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। তাদেরকে আমরা অতিপ্রাকৃত বলেই অভিহিত করি। জানি না, হয়তো খুঁজতে জানলে তাদেরও সহজ আর সম্পূর্ণ স্বাভাবিক কারণ বার করা যায়। মানুষের বিচার, বুদ্ধি ও অভিজ্ঞতা লব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণও হয়তো তাদের থাকতে পারে। এটা নিয়ে আমি তর্ক করব না, শুধু এটুকুই বলবো, সেরূপ কারণ যদিও থাকে, আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তা আবিষ্কার করা সম্ভব না বলেই তাদেরকে আমরা অতিপ্রাকৃত বলেই অভিহিত করি। আমার জীবনে একবার এমন এক ঘটনা ঘটেছিল যার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজে পাইনি। পাঠকদের কাছে সেটি বর্ণনা করে আমি খালাস। তারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করতে পারেন তাহলে যথেষ্ট আনন্দ লাভ করব। ঘটনাটা এবার বলি। কয়েক বছর আগেকার কথা। মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলে রাখি, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বসবাস করলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী চোখে আর ভালো লাগে। একটি অনুচ্চ পাহাড়ের ঢালু সানুদেশ জুড়ে লম্বালম্বি ভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত। সর্বশেষ সারির বাড়িগুলির খিড়কি দরজা খুললেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল, মহুয়া, কুর্চি, বিল্ল বৃক্ষের পাতলা জঙ্গল, একটা সুবৃহৎ বটগাছ, আর তার তলায় বেদি, ছোট বড় শিলাখণ্ড আর ভেলাকাটার ঝোপ। আমি যখন প্রথম ও গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শাল বনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম। সঙ্গে ছিল আমার দুটি উপরের ক্লাসের ছাত্র। তারা মানভূমবাসী বাঙালি। একটা কথা, চেরো গ্রামে বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি, যদিও তারা বেশ ভালো বাংলা বলতে পারে। অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করেছে। কি করে মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি অধিবাসী এসে বসবাস করলো তার ইতিহাস আমি বলতে পারি না। মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের, অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির দশ মহাবিদ্যার মন্দিরের মতো। এই অঞ্চলে এরূপ ধরনের মন্দির আমার চোখে পড়েনি। তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত আর বিগ্রহ শূন্য। দক্ষিণের দেওয়ালের পাথরের চাই কিছুটা ধসে পড়েছে, দরজা নেই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যে ও চারিপাশে বন তুলসীর ঘন জঙ্গল। সান্ধ্য আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখে মনে ভয় কেন হলো এ কথা তারপর বাড়ি ফিরে অবাক হয়ে ভেবেছি। তবুও অগ্রসর হয়ে যাচ্ছিলাম মন্দিরটা ভালো করে দেখার জন্য। এমন সময় একজন ছাত্র বাধা দিয়ে বলল, ওদিকে যাবেন না স্যার। কেন?
জায়গাটা ভালো না, সাপের ভয় আছে সন্ধেবেলা। তাছাড়া লোকে বলে অনেক রকম ভয় ভীতিও আছে। উম মানে অমঙ্গলের ভয়। কেউ ওদিকে যায় না স্যার। ওটা কি মন্দির? ওটা রুঙ্কিনী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরাও কোনোদিন ওখানে পুজো হতে দেখেনি। মূর্তিও নেই বহুকাল। আমাদের বাপ ঠাকুরদার আমলেরও আগে থেকে ওখানে ওই রকম জঙ্গল হয়েই পড়ে আছে। চলুন স্যার, নেমে যান। ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করে নামতে লাগলো। রঙ্কিনী দেবী বা তার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে এরপরে প্রশ্নও করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয়ে লক্ষ্য করেছি তারা কথাটা যেন এড়িয়ে যেতে চায়। আমার মনে হয়েছে রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তাও বলতে তারা ভয় পায়। আমিও আর সে বিষয়ে কাউকে কিছু জিজ্ঞেস করা ছেড়ে দিলাম। বছরখানেক কেটে গেল। স্কুলে ছেলে কম, কাজকর্ম খুবই হালকা। অবসর সময়ে এই গ্রামে ও গ্রামে বেরিয়ে এই অঞ্চলের প্রাচীন পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম। এ বাতিক আমার অনেক দিন থেকেই আছে। নতুন জায়গায় এসে বাতিকটা আরো বেড়ে গেল। চেরোগ্রাম থেকে 5 মাইল দূরে জয়চণ্ডী পাহাড়। এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে। বিএনআর লাইনের একটি ছোট স্টেশনও আছে সেখানে। এই পাহাড়ের কাছে একটি ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূমবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস। তাদের মধ্যে চন্দ্রমোহন পান্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করতেন। পট, পুঁথি, ঘট সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামের চন্দ্রমোহন পান্ডার কাছে বসে তার মুখে এদেশের অনেক গল্প শুনতাম। চন্দ্রপান্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও। এদেশে প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের, বিশেষ করে বাঘের, কারণ বাঘের উপদ্রব এখানে একটু বেশি, গল্প যে বৃদ্ধ চন্দ্রমোহন পান্ডার মুখে শুনেছি। এইসব গল্প শুনবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে যে হানা দিয়েছি তার হিসাব দিতে পারি না। মানভূমের এইসব অরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র থেকে দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক না কেন, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসে বৃদ্ধ চন্দ্রমোহন পান্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলি শোনবার সময় মনে হতো এদেশে এরূপ ঘটবে, এ আর বিচিত্র কি। কলকাতার বালিগঞ্জের কথা তো এটা না। কথায় কথায় চন্দ্রমোহন পান্ডা একদিন বললেন, পাহাড়ের রঙ্কিনী দেবীর মন্দির কখনো দেখেছেন? আমি একটু আশ্চর্য হই বৃদ্ধের মুখের দিকে চাইলাম। রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারো মুখে শুনিনি। সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির কাছে যা সামান্য শুনেছিলাম, তাছাড়া এই কথা কেউ বলে না। বললাম, মন্দির দেখেছি, কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্যই যাকেই জিজ্ঞেস করেছি সেই চুপ করে গেছে, কিংবা অন্য কথা বলেছে। এর কারণ কিছু বলবেন? চন্দ্রপান্ডা বললেন, রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় পায়। কেন বলুন তো? মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাত বাস করত, তাদেরই দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে যখন বাইশ করলে উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেল, তখনই তাদের মধ্যে কেউ একটা মন্দির করে দিল। কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেব দেবীর মতো না, অসভ্য বন্য জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো। 60 বছর আগেও রঙ্কিনীর মন্দিরে নরবলি হয়েছে।
অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলি আর রক্ষে থাকে না, অপমৃত্যু আর অমঙ্গল আসবে। এরকমও নাকি অনেকবার হয়েছে। একটা প্রবাদ আছে, দেশে মড়ক হওয়ার আগে রঙ্কিনী দেবীর হাতের খাড়ার রক্ত মাখা দেখা যেত। আমি যখন প্রথম এদেশে আসি, সে আজ 40 বছর আগের কথা, তখনও প্রাচীন লোকেদের মুখে এই কথা শুনেছিলাম। রঙ্কিনী দেবীর বিগ্রহ আপনি দেখেছিলেন মন্দিরে? না, আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখছি। এখান থেকে কারা জানি বিগ্রহটি নিয়ে পালায় অন্য দেশে। রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরেরই সেবায়িত বংশের এক বৃদ্ধের মুখে। তার বাড়ি ছিল ওই গ্রামে। আমি প্রথম যখন এদেশে আসি, তখন তার বাড়ি অনেকবার গেছি। দেবীর খাড়া রক্ত মাখা হওয়ার কথাও তার মুখেই শুনি প্রথম। এখন তাদের বংশে আর কেউ নেই। তারপর গ্রামেও আর বহুদিন যায়নি, আর বয়স হচ্ছে, বেশি কোথাও একটা বেরোই নে। বিগ্রহের মূর্তি কি? ওই শুনেছিলাম কালী মূর্তির। আগে নাকি হাতে সত্যিকারের নরমুণ্ড থাকতো অসভ্যদের আমলে। কত যে নরবলি হয়েছে তার নিকাজোকা নেই। এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যেই একটা ঢিবি আছে, খুললি নাকি নরমুণ্ড পাওয়া যায়। সাধে এদেশের লোক ভয় পায়। এই সমস্ত শুনে সন্ধ্যের পর যখন জয়চণ্ডী তলা থেকে ফিরছিলাম, পথে আমারই গা ছমছম করতে লাগলো। আরো 2 বছর সুখে দুঃখে কাট। জায়গাটা আমার এত ভালো লেগেছিল যে হয়তো সেখানে আরো কয়েকদিন থেকে যেতাম। কিন্তু স্কুল নিয়ে বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বেঁধে গেল। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত। তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি রাখতে হবে, ইংরাজির মাস্টার একজন মাদ্রাজি রাখতে হবে, এইসব। আমি ইংরাজি পড়াতাম, মাঝে থেকে আমার চাকরি রাখাই দায় হয়ে উঠল। এমন সময় আমাদের দেশে একটি হাই স্কুল হয়েছিল। আগে একবার তারা আমাকে নিয়ে যেতে চেয়েছিল বটে, কিন্তু ম্যালেরিয়ার ভয়ে আমি আর যেতে চাই। এখন বেগতিক, দেশে চিঠি লিখলাম, কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চিরগ্রামের মাস্টারই আমায় ছাড়তে হয়নি। কিসের জন্য ছাড়লাম সে কথা না হয় পরে বল। এই সময় একদিন চন্দ্রপান্ডা চিরগ্রামে কি একটা কাজ উপলক্ষে আসলেন। আমি তাকে অনুরোধ করলাম আমার বাড়ি একটু চা খেতে হবে। তার গরুর গাড়ি সমেত তাকে গ্রেফতার করে বাসা বাড়িতে নিয়ে আসলাম। বৃদ্ধ এর আগে কখনো আমার বাড়িতে আসেনি। বাড়িতে ঢুকেই চারিদিকে চেয়ে বিস্ময়ের সুরে তিনি বললেন, আপনি বাড়িতে থাকেন? আমি বললাম, আগে হ্যাঁ, ছোট গ্রাম, বাড়ি তো আর পাওয়াই যায় না। আগের স্কুলের একটা ঘরে থাকতাম। এই বছর খানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন। পুরনো আমলের পাথরের গাঁথুনির বাড়ি, বেশ বড় বড় 3টি ঘর, একদিকে একটা সরু যাতায়াতের বারান্দা। জবরদস্ত গরম, যেন খিলজিদের আমলের দুর্গ কি জেলখানা। হাজার ভূমিকম্পেও এ বাড়ির 1 ফোঁটা চুনবালি খসাতে পারবে না। বৃদ্ধ বসে বাড়িটার চারিদিক চেয়ে দেখতে লাগলেন। ভাবলাম বাড়ির গড়ন তার ভালো লেগেছে। বললাম, সেকালের গড়ন খুবই মজবুত, একেবারে আগাগোড়া পাথরের। চন্দ্রপান্ডা বললেন, না, সেজন্যই না। আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়ি তো রঙ্কিনী দেবীর সেবায়িত বংশের। ওদের বংশে এখন আর কেউ নেই।
তবে আপনি যে এ বাড়িতে আছেন তা জানতাম না। বেশ বেশ থাকেন। অনেকদিন পর বাড়িটাতে ঢুকলাম কি না, আমার বড় অদ্ভুত অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30 বছর, এখন হবে প্রায় 60। চা পান করে বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠলেন। আরো বছর খানেক কেটেছে। দেশের স্কুলের চাকরির আশ্বাস পেয়েও আমি এখনো যাইনি, কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরূপ মিটে এসেছে। আপাতত আমার চাকরিটা বজায় থাকলো বলেই মনে হয়। চৈত্র মাসের শেষ। 5-6 ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমার এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ রক্ষা করতে গেছিলাম। মাঝখানে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করে রওনা হলাম এবং রবিবার আর সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে বাড়ি এসে পৌঁছলাম। বলা আবশ্যক, বাসায় আমি একাই থাকি। স্কুলের চাকর রাখহরি আমার রাঁধুনি। এই কয়দিন স্কুলে ছুটি ছিল, তাই রাখহরিকেও আমার সঙ্গে করে নিয়ে গেলাম। বাইরের দরজায় তালা খুলে রাখহরি বলে উঠল, এ বাবু, এ কিসের রক্ত দেখুন। প্রায় চমকে উঠলাম। তাই বটে, বাইরের দরজার চৌকাঠের ঠিক ভিতর দিক থেকে রক্তের ধারা উঠোন থেকে বেয়ে যেন কোথায় চলেছে। একটানা ধারা নয়, ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন সারি, একেবারে টাটকা রক্ত। এই মাত্র যেন কারোর মুন্ডু কেটে নিয়ে যাওয়া হয়েছে। আমি তো অবাক। কিসের রক্তের ধারায়? কোথা থেকেই বা আসলো এই রক্ত? আজ 2 দিন তো ঘর বন্ধ ছিল, বাড়ির ভিতরে উঠোনে রক্তের দাগ আসে বা কোথা থেকে? তার উপরে সদ্য তাজা রক্ত। অবশ্য কুকুর, বিড়াল ও ইঁদুরের কথা মনে পড়ল। এক্ষেত্রে পড়াই স্বাভাবিক। চাকরকে বললাম, দেখ তোরে, রক্তটা কোন দিকে যাচ্ছে? এসেই বড় হুলো বেড়ালটার কাজ না তো? রক্তের ধারাটা গিয়েছে দেখা গেল সিঁড়ির নিচে চোরা কুঠুরির দিকে। ছোট্ট একটা ঘর, ভীষণ অন্ধকার, এবং যত রাজ্যের ভাঙা চোরা পুরনো মালপত্রে ভর্তি বলে আমি কোনোদিন আর চোরা কুঠুরি খুলে দেখিনি। চোরা কুঠুরের দরজা পার হয়ে বন্ধ ঘরের মধ্যে রক্তের ধারাটার গতি দেখে ব্যাপার কিছু বুঝতে পারলাম না। কতকাল ধরে ঘরটা বাইরে থেকে তালা বন্ধ। যদি বিড়াল কুকুরি হয় তাহলে ঢুকলো কি করে? আর বিড়াল ঢোকার জন্যও তো একটা ছিদ্রপথ দরকার। চোরাকুঠির তালা লোহার শিকের চাঁড় দিয়ে খোলা হলো। আলো জ্বালিয়ে দেখা গেল ঘরটা পুরনো ভাঙা তোপড়ানো টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মূর্ছে ধরা সড়কি, ভাঙা টিন, শাবল এসবের ঠাসা বোঝাই। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়েছে। রাখহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলে উঠল, এ কি বাবু, এতে কি করে এমন ধারা রক্ত নাগলো? তারপর সে কি একটা জিনিস হাতে তুলে বলল, এ কাণ্ডটা দেখুন বাবু। জিনিসটা হাতে নিয়ে সে বাইরে এসে তার হাতের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। একখানা মূর্ছে ধরা হাতুলবিহীন ভাঙা খাড়া বা রামদা, আগার দিকটা চওড়া আর বাঁকানো, বড় চওড়া ফলাটা তাজা রক্তে টকটকে রাঙা, একটু আধটু নয়, ফলাতে আগা গোড়া রক্ত মাখানো। মনে হয় যেন খাড়াটা থেকে এক্ষুনি টপ টপ করে রক্ত ঝরে পড়বে। সেই মুহূর্তে একই সঙ্গে আমার অনেকগুলি কথা মনে পড়ল। 2 বছর আগে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প, শঙ্কিনী দেবীর সেবায়িত বংশের ভদ্রাসন বাড়ি এটা। পুরনো জিনিসের গুদামেই চোরা কুঠুরিতে শঙ্কিনী দেবীর হাতের খাড়াখানা তারই রাখা ছিল হয়তো। মরকের আগে বিগ্রহের খাড়া রক্ত মাখা হওয়ার প্রবাদ। আমার মাথা ঘুরিয়ে উঠল।
মোরগ কোথায় ভাবতে পারতাম যদি সময় পেতাম সন্দেহ করার, কিন্তু তা পাইনি। পরদিন সন্ধ্যার সময় চিরগ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যে রোগ ছড়িয়ে মরক দেখা গেল। প্রথমে চিরগ্রাম, তারপর কাঁচরা গ্রাম এবং ধীরে ধীরে জয়চণ্ডীতলা পর্যন্ত মরক বিস্তৃত হলো। লোক মরে ধূলিসাৎ হয়ে গেল গ্রাম। চিরগ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হয়ে গেল। মরকের জন্য স্কুল বন্ধ হয়ে গেল এবং আমি দেশে পালিয়ে আসলাম। তারপর আর কখনো চিরগ্রামে যাইনি। গ্রীষ্মের বন্ধের পূর্বেই দেশের স্কুলের চাকরিটা পেয়েছি। সেই থেকে রঙ্গিনী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মাত্র। মূর্খ জনসাধারণ তাকেই অমঙ্গলের কারণ বলে ভুল ভাবে। শুনলেন রঙ্গিনী দেবীর ঘর, গল্প পাঠে এবং চন্দ্র পান্ডার ভূমিকায় আমি প্রিয়ব্রত, চাকর এবং ছাত্রের ভূমিকায় অনিরুদ্ধ, ভিডিও এডিটিং দীপ্তি, থাম্বনেইল অ্যান্ড পোস্টার ডিজাইন মিঠু। আড্ডা আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে আপনাদের সামনে। ততক্ষণের জন্য চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকুন, শুনতে থাকুন, গল্প শুনুন।